নমস্কার বন্ধুরা, আপনারা যদি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী হন তাহলে আজকের ভিডিওটি একেবারেও স্কিপ করবেন না। কারণ আজ আমি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেকেই এখনও হয়তো জানেন না। অনেক জায়গায় কৃষক বন্ধু প্রকল্পের ফিল্ড ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে এবং এই ভেরিফিকেশনের জন্য একটি ফর্ম পূরণ করে জমা দিতে হচ্ছে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো এই ফর্মটি কারা পূরণ করবেন, ফর্মের কোথায় কি লিখতে হবে, আর কোনো জায়গায় ভুল হলে পরে কি কি সমস্যা হতে পারে, কি কি ডকুমেন্ট লাগবে ফর্ম পূরণের সময়, আর ফর্ম পূরণ করার পর তা কোথায় গিয়ে জমা দিতে হবে। এই ভিডিওতে আমি আসল ফর্ম দেখিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ সব কিছু বুঝিয়ে দেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ মাঝখানে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে যেগুলো না জানলে অনেকেই ফর্ম ভুলভালভাবে ফিল আপ করে ফেলতে পারেন। আরেকটি অনুরোধ, আপনারা যদি বাড়িতে বা আপনার কোনো পরিচিতর কাছে এই ফিল্ড ভেরিফিকেশনের ফর্ম এসে থাকে তাহলে এই ভিডিওটি তার কাছে এখনই শেয়ার করে দিন, এতে তারা নিজের ফর্মটিকেও সঠিকভাবে পূরণ করতে পারবে। চলুন আর সময় নষ্ট না করে সরাসরি ফর্মের দিকে চলি। এই মুহূর্তে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন ফর্মটি, যেখানে লেখা রয়েছে অ্যানেক্সার 1 বা সংযোজনী 1, কৃষক বন্ধু নতুন প্রকল্পে ক্ষেত্র সমীক্ষা অর্থাৎ ফিল্ড ভেরিফিকেশনের জন্য যাচাইকরণ ফর্ম। প্রথমে বলে রাখি, আপনাদের ফর্মের বাঁ পাশে যে এই কৃষক বন্ধু আইডি নাম্বার দেখতে পাচ্ছেন, এইটা আপনাদের যে পুরনো কৃষক বন্ধু আইডি নাম্বার রয়েছে সেটি এখানে বসিয়ে দেবেন। এই ক্রমিক নাম্বারটা লেখার কিছু দরকার নেই। আর ডান পাশে যেই বক্সটি দেখতে পাচ্ছেন অর্থাৎ যাচাইকৃত, যদি সঠিক হয় তবে যাচাইকরণকারী কর্তৃপক্ষ টিকচিহ্ন প্রদান করবেন। এইখানে আপনাদের কোনো কিছু করার দরকার নেই। এখন আসছে ক্রমিক সংখ্যা বা সিরিয়াল নাম্বার 1-এ কী বলা রয়েছে, সুবিধাভোগীর নাম, অর্থাৎ এইখানে আপনার নামটি লিখতে হবে। এইখানে নামটি কিভাবে লিখবেন, কোনো আধার কার্ড দেখে নাম লিখলে হবে না। আপনার যে কৃষক বন্ধুর রেকর্ড রয়েছে সেইখানে যে নামটি রয়েছে, অথবা আপনি চাইলে আপনার ব্যাংকের যে পাসবুক রয়েছে সেইখানে যেই নামটি রয়েছে সেইটি লিখবেন। আর আমি অবশ্যই রেকমেন্ড করব আপনারা আপনাদের নামটাকে ইংলিশে লিখবেন, কারণ যখন এইগুলো পোর্টালে এন্ট্রি করা হবে তখন তারা ইংলিশে লিখবে। আর আপনি যদি বাংলায় লিখে থাকেন তাহলে হয়তো কোনো স্পেলিং মিস্টেক হতে পারে, এতে কিন্তু আপনি পরবর্তীতে সমস্যায় পড়বেন। তাই আমি বারবার বলছি, আপনারা যখন ফর্মটা ফিল আপ করবেন অবশ্যই ইংলিশে করবেন, এবং আপনার ব্যাংকের পাসবইয়ে হুবহু যেই নামটি ইংরেজিতে লেখা রয়েছে সেটি এই ঘরটিতে লিখে দেবেন। এরপর আসছি পিতা, স্বামী, স্ত্রী বা অভিভাবকের নাম। এইখানে আপনি আপনার অভিভাবকের নাম লিখবেন। যদি কোনো বিবাহিত স্ত্রী আবেদন করে থাকে তাহলে তার স্বামীর নাম লিখবে, আর যদি কোনো পুরুষ মানুষ অ্যাপ্লাই করে থাকেন, তিনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে তিনি অবশ্যই তার অভিভাবকের বা গার্জিয়ানের যে নাম রয়েছে সেইটি লিখে দেবেন। এরপর আসছি 3 নম্বরে ঠিকানা। আপনার যে যার ঠিকানা এখানে বসিয়ে দেবেন। ডিস্ট্রিক্টের নাম অর্থাৎ জেলার নাম এখানে লিখতে হচ্ছে, তারপর এখানে ব্লকের নাম লিখতে হচ্ছে, এবং আপনি যে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেই গ্রাম পঞ্চায়েতের নাম এইখানে লিখে দেবেন। সাথেই এইখানে আপনার যে মৌজা বা গ্রাম রয়েছে সেইটি লিখে দেবেন, এবং গ্রামের নাম লিখলে অবশ্যই এইখানে একটি টিক চিহ্ন দেবেন। এরপর আসছি সুবিধাভোগকারীর বিবরণ অর্থাৎ বেনিফিশিয়ারি ডিটেলস, মানে এখানে ব্যাংকের ডিটেলস আপনাকে দিতে হবে। প্রথমত ব্যাংকের নাম এবং শাখার নাম, আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট সেটি এখানে লিখে দেবেন, কমা দিয়ে সেই ব্যাংকটি যে ব্রাঞ্চের অন্তর্গত সেই ব্রাঞ্চের নাম এইখানে লিখে দেবেন। এই ঘরগুলোই কোনো কিছু করার দরকার নেই, এই ঘরগুলো কোনো কিছু আপনারা করবেন না। এবং ব্যাংকের বইয়ে যে আইএফএসসি কোড রয়েছে সেইটি দেখে দেখে এখানে সঠিক এবং নির্ভুলভাবে বসিয়ে দেবেন। তারপর দিতে হচ্ছে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, এটিও আপনি আপনার ব্যাংকের পাসবুক থেকে পেয়ে যাবেন। তারপর 5 নাম্বার দিতে হবে আধার সংযুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে বস করাবেন। তারপর আপনার আধার কার্ডের নাম্বার এখানে দেবেন। তারপর দিতে হচ্ছে ভোটার কার্ডের নাম্বার। এরপর আসছি এএসডিডি তালিকাভুক্ত কিনা, অর্থাৎ যখন এসআইআর হয়েছিল সেইখানে লিস্ট থেকে যদি আপনার নাম বাদ যেয়ে থাকে তাহলে এটি আপনি করতে পারবেন না, অর্থাৎ এখানে না লিখতে হবে, অর্থাৎ নো। এরপর আসছি পিএম কিষানের সুবিধাভোগী কিনা। আপনি যদি পিএম কিষান পেয়ে থাকেন, অর্থাৎ প্রধানমন্ত্রী যে কৃষকদের জন্য টাকা প্রদান করে থাকে সেইটি যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস লিখবেন, না হলে সবাই নো লিখবেন। এরপর আসছি 10 নম্বর পয়েন্ট, প্রধান পেশা। আপনার পেশা কি? যেহেতু আপনি কৃষক বন্ধু প্রকল্পে অ্যাপ্লাই করছেন সেহেতু সাধারণভাবে আপনি একজন কৃষক, তাই এখানে ফার্মার লিখে দেবেন। তারপর আসছি জমির বিবরণ। জমির বিবরণে এখানে আপনাকে প্রথমে জেএল নাম্বার দিতে হচ্ছে, এটি আপনাদের যে খতিয়ান রয়েছে সেইখানেই পেয়ে যাবেন। তার সঙ্গেই খতিয়ান নাম্বারটিও দিতে হচ্ছে। তারপর এখানে লিখবেন প্লট নাম্বার, এবং আপনাদের যে জমির পরিমাণ সেটা একরে কত হচ্ছে
তার টোটাল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর এইখানে আপনাদের যেই ডেটে ওই আরওয়ারটা হয়েছে বা খতিয়ানের তারিখ হয়েছে, সেই খতিয়ানের তারিখটি এখানে লিখে দেবেন। এরপর জমি দখলের ধরন, আপনি জমিটা কিভাবে পেয়েছেন, কারোর কাছ থেকে কিনেছেন না উত্তরাধিকারী সূত্রে পেয়েছেন, সেইটা এখানে লিখে দেবেন। এরপর আসছি 12 নম্বর পয়েন্ট। এইখানে জানতে চাওয়া হয়েছে আপনি কি কোনো আয়কর প্রদান করেন কি না। যদি আয়কর প্রদান করে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে সবাই নো লিখে দেবেন। তারপর আসছি নেক্সট পেজ, যেখানে স্পাউস ডিটেলস, স্বামী বা স্ত্রীর বিবরণ দিতে বলছে। যদি কোনো বিবাহিত পুরুষ এটা অ্যাপ্লাই করে থাকে তাহলে তার স্ত্রীর সমস্ত কিছু তথ্য এখানে দিতে হবে। আর যদি কোনো বিবাহিত স্ত্রী এখানে অ্যাপ্লাই করে থাকে তাহলে তার স্বামীর ডিটেলস দিতে হবে। আর যিনি অ্যাপ্লাই করছেন তিনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে এইটা কোনো কিছু করার দরকার নেই। প্রথমে কি বলছে, স্বামী বা স্ত্রীর নাম যে যার হবে সে এখানে লিখে দেবে এবং স্বামী বা স্ত্রীর ব্যাংকের ডিটেলস এখানে দিতে হবে। অনুরূপভাবে তার ব্যাংকের নাম এবং শাখার নাম, আইএফএসসি কোড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আধারযুক্ত মোবাইল নাম্বার, আধার কার্ড, এপিক নাম্বার। তার যদি কৃষক বন্ধু থেকে থাকে, যে অ্যাপ্লাই করছে তার স্ত্রী বা যে যদি মহিলা অ্যাপ্লাই করে থাকে তার স্বামী যদি কৃষক বন্ধু সুবিধাভোগী হয়ে থাকে তাহলে এখানে কেবিআইডি যদি থেকে থাকে তাহলে দিবে। অনুরূপভাবে এএসডিডি যদি তালিকাভুক্ত আছে কিনা, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। তিনি পিএম কিষাণের সুবিধাভোগী কিনা, সেটাও ইয়েস হলে ইয়েস, না হলে নো। এবং তার পেশা লিখতে হবে। আর যদি যে এটা অ্যাপ্লাই করছে তিনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে এটা কোনো কিছু করার দরকার নেই। এরপর নিচে এসে এইখানে আপনাদের আবেদনকারীর সিগনেচার করতে হবে, আর সিগনেচার অথবা টিপছাপ দিলেও চলে যাবে। এরপর আসছি এইখানটা আপনাদের কোনো কিছু করার দরকার নেই। যে সমস্ত সরকারি আধিকারিক না এই ফর্মটিকে জমা করবে তারা এখানে যা কিছু করার করে দেবে। এই গেল অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ। আসি এই ফর্মের সঙ্গে কি কি দরকারি নথিপত্র আপনাদের জমা দিতে হবে। প্রথমত, আবেদনকারী যদি বিবাহিত হয়ে থাকে তাহলে স্বামী এবং স্ত্রী দুজনেরই আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, ব্যাংকের বইয়ের প্রথম পাতার জেরক্স, তার সাথে সাথেই জমির পর্চা বা খতিয়ানের জেরক্স আপনাদের দিতে হবে। আর আবেদনকারী যদি অবিবাহিত হয়ে থাকে তাহলে যিনি আবেদন করছেন শুধু তার আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স এবং ব্যাংকের বইয়ের প্রথম পাতার জেরক্স, তার সাথে দিতে হচ্ছে জমির পর্চা বা খতিয়ানের জেরক্স। এবার এই সম্পূর্ণ ফিল আপ করা ফর্মটিকে এবং তার সাথে এই যেই সাপোর্টিং ডকুমেন্ট দেওয়ার কথা বললাম সেইগুলো দিয়ে প্রত্যেকটা ডকুমেন্টে সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ নিজের সিগনেচার করে এইগুলো আপনাদের নিকটবর্তী যখন ক্যাম্প হবে তখন সেই ক্যাম্পে গিয়ে জমা দিয়ে আসতে হবে। এখন পর্যন্ত এই ফর্ম কোথায় জমা দিয়ে আসবে তার কোনো অফিসিয়াল নোটিফিকেশান আসেনি। যখনই আসবে তা এই চ্যানেল থেকে আমি ভিডিও আকারে আপনাদের জানিয়ে দেবো। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আর আপনারা যারা এই চ্যানেলটি প্রথমবারের জন্য ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন এক আপডেট নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।